আদু ভাই ক্লাস 7-এ পড়তেন। ঠিক পড়তেন না বলে পড়ে থাকতেন বলাই ভালো, কারণ ওই বিশেষ শ্রেণী ব্যতীত আর কোনো শ্রেণীতে তিনি কখনো পড়েছেন কিনা, পড়ে থাকলে ঠিক কবে পড়েছেন সে কথা ছাত্ররা কেউ জানত না। শিক্ষকরাও অনেকে জানতেন না বলেই বোধ হতো। শিক্ষকরাও অনেকে তাকে আদু ভাই বলে ডাকতেন, কারণ নাকি এই যে তারাও এককালে আদু ভাইয়ের সমপাঠী ছিলেন এবং সবাই নাকি ওই এক ক্লাস 7-এই আদু ভাইয়ের সঙ্গে পড়েছেন। আমি যখন ক্লাস 7-এ আদু ভাইয়ের সমপাঠী হলাম, ততদিনে আদু ভাই ওই শ্রেণীর পুরাতন টেবিল ব্ল্যাক বোর্ডের মতোই নিতান্ত অবিচ্ছেদ্য এবং অত্যন্ত স্বাভাবিক অঙ্গে পরিণত হয়ে গিয়েছেন। আদু ভাইয়ের এই অসাফল্যে আর যেই যত হতাশ হোক, আদু ভাইকে কেহ কখনো সেজন্য বিষণ্ণ দেখেনি, কিংবা নম্বর বাড়িয়ে দেবার জন্য তিনি কখনো কোনো শিক্ষক বা পরীক্ষককে অনুরোধ করেননি। যদি কখনো কোনো বন্ধু বলেছে, যান না আদু ভাই, যে কয় সাবজেক্টে শর্ট আছে শিক্ষকদের বলে কয়ে নম্বরটা নিন না বাড়িয়ে, তখন গম্ভীরভাবে আদু ভাই জবাব দিয়েছেন, সব সাবজেক্টে পাকা হয়ে ওঠাই ভালো। কোন কোন সাবজেক্টে শর্ট সুতরাং পাকা হওয়ার প্রয়োজন আছে তা কেউ জানতো না। আদু ভাইও জানতেন না, জানবার কোনো চেষ্টাও করেননি। জানবার আগ্রহ যে তার আছে তাও বোঝবার উপায় ছিল না, বরঞ্চ তিনি যেন মনে করতেন ওরকম আগ্রহ প্রকাশ করাই অন্যায় ও অসঙ্গত। তিনি বলতেন, যেদিন তিনি সব সাবজেক্টে পাকা হবেন, প্রমোশন সেদিন তার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সে শুভ দিন যে একদিন আসবেই, সে বিষয়ে আদু ভাইয়ের এতটুকু সন্দেহ কেউ কখনো দেখেনি। কত খারাপ ছাত্র প্রশ্নপত্র চুরি করে, অপরের খাতা নকল করে আদু ভাইয়ের ঘাড়ের ওপর দিয়ে প্রমোশন নিয়ে চলে গিয়েছে। এ ধরনের ইঙ্গিত আদু ভাইয়ের কাছে কেউ করলে তিনি গর্জে উঠে বলতেন, জ্ঞান লাভের জন্যই আমরা স্কুলে পড়ি, প্রমোশন লাভের জন্য পড়ি না। সেজন্য অনেক সন্দেহবাদী বন্ধু আদু ভাইকে জিজ্ঞেস করেছে, আদু ভাই, আপনার কি সত্যই প্রমোশনের আশা আছে? নিশ্চিত বিজয় ও গৌরবে আদু ভাইয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি তাচ্ছিল্য ভরে বলেছেন, আজ হোক কাল হোক প্রমোশন আমাকে দিতেই হবে। তবে হ্যাঁ, উন্নতি আস্তে আস্তে হওয়াই ভালো। যে গাছ লক লক করে বেড়েছে, সামান্য বাতাসেই তার ডগা ভেঙেছে। সেজন্য আদু ভাইকে কেউ কখনো পিছনের বেঞ্চিতে বসতে দেখেনি। সামনের বেঞ্চিতে বসে তিনি শিক্ষকদের প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনতেন, হাঁ করে গিলতেন, মাথা নাড়তেন ও প্রয়োজন মতো নোট করতেন। খাতার সংখ্যা ও সাইজে আদু ভাই ছিলেন ক্লাসের একজন অন্যতম ভালো ছাত্র। শুধু ক্লাসের নয়, স্কুলের মধ্যে তিনি সবার আগে পৌঁছতেন। এ ব্যাপারে শিক্ষক কি ছাত্র কেউ তাকে কোনো দিন হারাতে পেরেছে বলে শোনা যায়নি। স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় আদু ভাইকে আমরা বরাবর 2টো পুরস্কার পেতে দেখেছি। আমরা শুনেছি আদু ভাই কোন অনাদিকাল থেকে ওই 2টো পুরস্কার পেয়ে আসছেন। তার একটি স্কুল কামাই না করার জন্য, অপরটি সচ্চরিত্রতার জন্য। শহরতলির পাড়াগা থেকে রোজ রোজ 5 মাইল রাস্তা তিনি হেঁটে আসতেন বটে, কিন্তু ঝড় তুফান অসুখ বিসুখ কিছুই তার এ কাজের অসুবিধে সৃষ্টি করে উঠতে পারেনি। চৈত্রের কাল বৈশাখী বা শ্রাবণের ঝড় ঝঞ্ঝায় যেদিন পশু পক্ষীও ঘর থেকে বেরোয়নি, সেদিনও ছাতার নিচে নুড়ি মুড়ি হয়ে বাতাসের সঙ্গে যুদ্ধ করতে করতে আদু ভাইকে স্কুলের পথে এগোতে দেখা গিয়েছে। মাইনের মমতায় শিক্ষকরা অবশ্য স্কুলে আসতেন,
তেমন দুর্যোগে ছাত্ররা কেউ আসেনি নিশ্চিত জেনেও নিয়ম রক্ষার জন্য তারা ক্লাসে একটি উকি মারতেন। কিন্তু তেমন দিনেও অন্ধকার কোণ থেকে আদাব স্যার বলে যে একটি ছাত্র শিক্ষকদের চমকিয়ে দিতেন, তিনি ছিলেন আদু ভাই। আর চরিত্র, আদু ভাইকে কেউ কখনো রাগ কিংবা অভদ্রতা করতে কিংবা মিছে কথা বলতে দেখেনি। স্কুলে ভর্তি হবার পর প্রথম পরীক্ষাতেই আমি ফার্স্ট হলাম। সুতরাং আইনত আমি ক্লাসের মধ্যে সব চাইতে ভালো ছাত্র এবং আদু ভাই সবার চাইতে খারাপ ছাত্র ছিলেন। কিন্তু কি জানি কেন আমাদের দুজনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হলো। আদু ভাই প্রথম থেকে আমাকে যেন নিতান্ত আপনার লোক বলে ধরে নিলেন। আমার ওপর যেন তার কত কালের দাবি। আদু ভাই মনে করতেন তিনি কবি ও বক্তা। স্কুলের সাপ্তাহিক সভায় তিনি বক্তৃতা ও স্বরচিত কবিতা পাঠ করতেন। তার কবিতা শুনে সবাই হাসত। সে হাসিতে আদু ভাই লজ্জা বোধ করতেন না, নিরুৎসাহও হতেন না, বরঞ্চ তাকে তিনি প্রশংসাসূচক হাসি মনে করতেন। তার উৎসাহ দ্বিগুণ বেড়ে যেত। অন্য সব ব্যাপারে আদু ভাইকে বুদ্ধিমান বলেই মনে হতো, কিন্তু এই একটি ব্যাপারে তার নির্বুদ্ধিতা দেখে আমি দুঃখিত হতাম। তার নির্বুদ্ধিতা নিয়ে ছাত্র শিক্ষক সবাই তামাশা করছেন, অথচ তিনি তা বুঝতে পারছেন না। দেখে আমার মন আদু ভাইয়ের পক্ষপাতী হয়ে উঠত। গেল এইভাবে 4 বছর। আমি মেট্রিকের জন্য টেস্ট পরীক্ষা দিলাম। আদু ভাই কিন্তু সেবারও যথারীতি ক্লাস 7এই অবস্থান করছিলেন। ডিসেম্বর মাস, সব ক্লাসের পরীক্ষা ও প্রমোশন হয়ে গিয়েছে। প্রথম বিবেচনা, দ্বিতীয় বিবেচনা, তৃতীয় বিবেচনা ও বিশেষ বিবেচনা ইত্যাদি সকল প্রকারের বিবেচনা হয়ে গিয়েছে। বিবেচিত প্রমোশন প্রাপ্তের সংখ্যা অন্যান্য বারের ন্যায় সেবারও পাশ করা প্রমোশন প্রাপ্তের সংখ্যার দ্বিগুণেরও ঊর্ধ্বে উঠেছে। কিন্তু আদু ভাই এসব বিবেচনার বাইরে, কাজেই তার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। টেস্ট পরীক্ষা দিয়ে আমরা টিউটোরিয়াল ক্লাস করছিলাম। ছাত্ররা শুধু শুধু স্কুল প্রাঙ্গণে জটলা করছিল। প্রমোশন পাওয়া ছেলেরা নিজেদের কীর্তি উজ্জ্বল চেহারা দেখাবার জন্য, না পাওয়া ছেলেরা প্রমোশনের কোনো প্রকার অতিরিক্ত বিশেষ বিবেচনার দাবি জানাবার জন্য। এমনই দিনে একটু নিরালা জায়গায় পেয়ে হঠাৎ আদু ভাই আমার পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আমি চমকে উঠলাম। আদু ভাইকে আমরা সবাই মুরুব্বি মানতাম, তাই তাকে ক্ষিপ্র হস্তে টেনে তুলে প্রতিদানে তার পা ছুঁয়ে বললাম, কি হয়েছে আদু ভাই, অমন পাগলামি করলেন কেন? আদু ভাই আমার মুখের দিকে তাকালেন। তাকে অমন বিচলিত জীবনে আর কখনো দেখিনি। তার মুখের সর্বত্র অসহায়ের ভাব। তার কাঁধে সজোরে ঝাঁকি দিয়ে বললাম, বলুন কি হয়েছে? আদু ভাই কম্পিত কণ্ঠে বললেন, প্রমোশন। আমি বিস্মিত হলাম। বললাম, প্রমোশন? প্রমোশন কি? আপনি প্রমোশন পেয়েছেন? না, আমি প্রমোশন পেতে চাই। ও, পেতে চান? সে তো সবাই চায়। আদু ভাই অপরাধীর ন্যায় উদ্বেগ কম্পিত ও সংকোচ জড়িত প্যাচ মোচড় দিয়ে যা বললেন তার মর্ম এই যে, প্রমোশনের জন্য এতদিন তিনি কারো কাছে কিছু বলেননি, কারণ প্রমোশন জিনিসটাকে যথা সময়ের পূর্বে এগিয়ে আনাটা তিনি পছন্দ করেন না। কিন্তু একটা বিশেষ কারণে এবার তাকে প্রমোশন পেতেই হবে। সে নির্জনতায়ও তিনি আমার কানের কাছে মুখ এনে সেই কারণটি বললেন। তা এই যে আদু ভাইয়ের ছেলে সেবার ক্লাস 7-এ প্রমোশন পেয়েছে। নিজের ছেলের প্রতি আদু ভাইয়ের কোনো ঈর্ষা নেই, কাজেই ছেলের সঙ্গে এক শ্রেণীতে পড়ার তার আপত্তি ছিল না। কিন্তু আদু ভাইয়ের স্ত্রীর তাতে ঘোরতর আপত্তি আছে। ফলে
হয় আদু ভাইকে এবার প্রমোশন পেতে হবে, নয়তো পড়াশোনা ছেড়ে দিতে হবে। পড়াশোনা ছেড়ে দিয়ে আদু ভাই বাঁচবেন কি নিয়ে? আমি আদু ভাইয়ের বিপদের গুরুত্ব বুঝতে পারলাম। তার অনুরোধে আমি শিক্ষকদের কাছে সুপারিশ করতে যেতে রাজি হলাম। প্রথমে ফার্সি শিক্ষকের কাছে যাওয়া স্থির করলাম, কারণ তিনি একদা আমাকে মোট 100 নম্বরের মধ্যে 105 নম্বর দিয়েছিলেন। বিস্মিত হেডমাস্টার তার কারণ জিজ্ঞেস করায় মৌলভী সাহেব বলেছিলেন, ছেলে সমস্ত প্রশ্নের শুদ্ধ উত্তর দেওয়ায় সে পূর্ণ নম্বর পেয়েছে। পূর্ণ নম্বর পাওয়ার পুরস্কার স্বরূপ আমি খুশি হয়ে তাকে 5 নম্বর বকশিশ দিয়েছি। অনেক তর্ক করেও হেডমাস্টার মৌলভী সাহেবকে এই কার্যের অসঙ্গতি বুঝাতে পারেননি। মৌলভী সাহেব আদু ভাইয়ের নাম শুনে জ্বলে উঠলেন। অমন বেতমিস ও খোদার না ফরমান বান্দা তিনি কখনো দেখেননি বলে আস্ফালন করলেন এবং অবশেষে টিনের বাক্স থেকে অনেক খুঁজে আদু ভাইয়ের খাতা বের করে আমার সামনে ফেলে দিয়ে বললেন, দেখো। আমি দেখলাম আদু ভাই মোট 3 নম্বর পেয়েছে, তবু হতাশ হলাম না। পাশের নম্বর দেওয়ার জন্য তাকে চেপে ধরলাম। বড় দেরি হয়ে গিয়েছে, নম্বর সাবমিট করে ফেলেছেন, বিবেচনার স্তর পার হয়ে গিয়েছে ইত্যাদি সমস্ত যুক্তির আমি সন্তোষজনক জবাব দিলাম। তিনি বললেন, তুমি কার জন্য কি অন্যায় অনুরোধ করছো? খাতাটা খুলেই একবার দেখো না। আমি মৌলভী সাহেবকে খুশি করবার জন্য অনিচ্ছা সত্ত্বেও এবং অনাবশ্যক বোধেও খাতাটা খুললাম। দেখলাম ফার্সি পরীক্ষা বটে, কিন্তু খাতার কোথাও একটি ফার্সি হরফ নেই। তার বদলে ঠাস বুনানো বাংলা হরফে অনেক কিছু লেখা আছে। কৌতূহলবশে পড়ে দেখলাম, এই বঙ্গদেশে ফার্সি ভাষা আমদানি অনাবশ্যকতা ও ছেলেদের উহা শিখবার চেষ্টার মূর্খতা সম্বন্ধে আদু ভাই যুক্তিপূর্ণ একটি থিসিস লিখে ফেলেছেন। পড়া শেষ করে মৌলভী সাহেবের মুখের দিকে চাইতেই বিজয়ের ভঙ্গিতে বললেন, দেখেছ বাবা, বেতমিজের কাজ। আমি নিতান্ত ভালো মানুষ বলেই 3টে নম্বর দিয়েছি। অন্য কেউ হলে রাস্টিকেটের সুপারিশ করত। যা হোক, শেষ পর্যন্ত মৌলভী সাহেব আমার অনুরোধ এড়াতে পারলেন না। খাতার উপর 3-এর পৃষ্ঠে 3 বসিয়ে 33 করে দিলেন। আমি বিপুল আনন্দে অঙ্কের পরীক্ষকের বাড়ি ছুটলাম। সেখানে দেখলাম আদু ভাইয়ের খাতার উপর লাল পেন্সিলের একটি প্রকাণ্ড ভূমণ্ডল আঁকা রয়েছে। ব্যাপারের গুরুত্ব বুঝেও আমার উদ্দেশ্য বললাম। অঙ্কের মাস্টার তো হেসেই খুন। হাসতে হাসতে তিনি আদু ভাইয়ের খাতা বের করে আমাকে অংশবিশেষ পড়ে শোনালেন। তাতে আদু ভাই লিখেছেন যে প্রশ্নকর্তা ভালো ভালো অঙ্কের প্রশ্ন ফেলে কতকগুলা বাজে ও অনাবশ্যক প্রশ্ন করেছেন। সেজন্য এবং প্রশ্নকর্তার ত্রুটি সংশোধনের উদ্দেশ্যে আদু ভাই নিজেই কতিপয় উৎকৃষ্ট প্রশ্ন লিখে তার বিশুদ্ধ উত্তর দিচ্ছে। এইরূপ ভূমিকা করে আদু ভাই যে সমস্ত অঙ্ক করেছেন, শিক্ষক মহাশয় প্রশ্নপত্র ও খাতা মিলিয়ে আমাকে দেখালেন যে প্রশ্নের সঙ্গে আদু ভাইয়ের উত্তরের সত্যি কোনো সংস্রব নেই। প্রশ্নপত্রের সঙ্গে মিল থাক আর নাই থাক, খাতায় লেখা অঙ্ক শুদ্ধ হলেই নম্বর পাওয়া উচিত বলে আমি শিক্ষকের সঙ্গে অনেক ধস্তাধস্তি করলাম। শিক্ষক মশাই যা হোক প্রমাণ করে দিলেন যে তাও শুদ্ধ হয়নি। সুতরাং পাশের নম্বর দিতে তিনি রাজি হলেন না। তবে তিনি আমাকে এই আশ্বাস দিলেন যে অন্য সব সাবজেক্টের শিক্ষকদের রাজি করতে পারলে তিনি আদু ভাইয়ের প্রমোশনে সুপারিশ করতে প্রস্তুত আছেন।
নিতান্ত বিষণ্ণ মনে অন্যান্য পরীক্ষকদের নিকটে গেলাম। সর্বত্র অবস্থা প্রায় একরূপ। ভূগোলের খাতায় তিনি লিখেছেন যে পৃথিবী গোলাকার এবং সূর্যের চারিদিকে ঘুরছে, এমন গাঁজাখুরে গল্প তিনি বিশ্বাস করেন না। ইতিহাসের খাতায় তিনি লিখেছেন যে কোন রাজা কোন সম্রাটের পুত্র এসব কথার কোনো প্রমাণ নেই। ইংরেজির খাতায় তিনি নবাব সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের ছবি পাশাপাশি আঁকবার চেষ্টা করেছেন। অবশ্য কে যে সিরাজ কে যে ক্লাইভ নিচে লেখা না থাকলে তা বোঝা যেত না। হতাশ হয়ে হোস্টেলে ফিরে এলাম। আদু ভাই আগ্রহ ব্যাকুল চোখে আমার পথপানে চেয়ে অপেক্ষা করছিলেন। আমি ফিরে এসে নিষ্ফলতার খবর দিতেই তার মুখটি ফ্যাকাশে হয়ে গেল। তবে আমার কি হবে ভাই বলে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কিছু একটা করবার জন্য আমার প্রাণও ব্যাকুল হয়ে উঠল। বললাম, তবে কি আদু ভাই আমি হেডমাস্টারের কাছে যাব? আদু ভাই ক্ষণিকও আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে হঠাৎ বললেন, তুমি আমার জন্য যা করেছ সেজন্য ধন্যবাদ। হেডমাস্টারের কাছে তোমার গিয়ে কাজ নেই, সেখানে যেতে হয় আমিই যাব। হেডমাস্টারের কাছে জীবনে আমি কিছু চাইনি, এই প্রার্থনা তিনি আমার ফেলতে পারবেন না। বলেই তিনি হনহন করে বেরিয়ে গেলেন। আমি এক দৃষ্টে দ্রুত গমনশীল আদু ভাইয়ের দিকে চেয়ে রইলাম। তিনি দৃষ্টির আড়াল হলে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দিলাম। সেদিন বড়দিনের ছুটি আরম্ভ। শুধু হাজিরা লিখেই স্কুল ছুটি দেওয়া হলো। আমি বাইরে এসে দেখলাম স্কুলের গেটের সামনে একটি পোস্তার উপর উঁচু টুল চেপে তার উপর দাঁড়িয়ে আদু ভাই হাত পা নেড়ে বক্তৃতা করছেন। ছাত্ররা ভিড় করে তার বক্তৃতা শুনছে এবং মাঝে মাঝে করতালি দিচ্ছে। আমি শ্রোতৃ মণ্ডলের ভিড়ের মধ্যে ঢুকে পড়লাম। আদু ভাই বলছিলেন, হ্যাঁ, প্রমোশন আমি মুখ ফুটে কখনো চাইনি, কিন্তু সেজন্যই কি আমাকে প্রমোশন না দেওয়া এদের উচিত হয়েছে? মুখ ফুটে না চেয়ে এতদিন আমি এদের আক্কেল পরীক্ষা করলাম। এদের মধ্যে দানাই বলে কোনো জিনিস আছে কিনা আমি তা যাচাই করলাম। দেখলাম বিবেচনা বলে কোনো জিনিস এদের মধ্যে নেই। এরা নির্মম, হৃদয়হীন। একটা মানুষ যে চোখ বুজে এদের বিবেচনার উপর নিজের জীবন ছেড়ে দিয়ে বসে আছে, এদের প্রাণ বলে কোনো জিনিস থাকলে সে কথা কি এরা এতদিন ভুলে থাকতে পারতেন? আদু ভাইয়ের চোখ ছল ছল করে উঠল। তিনি বাম হাতের পিঠ দিয়ে চোখ মুছে আবার বলতে লাগলেন, আমি এদের কাছে কি আর বিশেষ চেয়েছিলাম, শুধুমাত্র একটি প্রমোশন। তা দিলে এদের কি এমন লোকসান হতো? মনে করবেন না, প্রমোশন না দেওয়ায় আমি রেগে গেছি। রাগ আমি করিনি। আমি শুধু ভাবছি, যাদের বুদ্ধি বিবেচনার উপর হাজার হাজার ছেলের বাপ মা ছেলেদের জীবনের ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকেন, তাদের আক্কেল কত কম, তাদের প্রাণের পরিসর কত অল্প। একটু দম নিয়ে আদু ভাই আরম্ভ করলেন, আমি বহুকাল এই স্কুলে পড়ছি, একদিন 1 পয়সা মাইনে কম দেইনি। বছর বছর নতুন নতুন পুস্তক ও খাতা কিনতে আপত্তি করিনি। ভাবুন আমার কতগুলা টাকা গিয়েছে। আমি যদি প্রমোশনের এতই অযোগ্য ছিলাম, তবে এই দীর্ঘদিনের মধ্যে একজন শিক্ষকও আমায় কেন বললেন না, আদু মিয়া, তোমার প্রমোশনের কোনো চান্স নেই, তোমার মাইনেটা আমরা নেব না। মাইনে দেবার সময় কেউ বারণ করলেন না, পুস্তক কেনবার সময় কেউ নিষেধ করলেন না, শুধু প্রমোশনের বেলাতেই তাদের যত নিয়ম কানুন এসে বাঁধলো। আমি ক্লাস 7 পাশ করতে পারলাম না বলে ক্লাস 8-এও পাশ করতে পারতাম না, এ কথা এদেরে কে বলেছে?
অনেকে মেট্রিক আইএতে কোনো মতে পাশ করে বিএ এমএ তে ফার্স্ট ক্লাস পেয়েছে। এমন দৃষ্টান্ত আমি অনেক দেখাতে পারি। কোনো কুগ্রহের ফেরেই আমি ক্লাস 7-এ আটকে পড়েছি। একবার কোনো মতে এই ক্লাসটা ডিঙোতে পারলেই আমি ভালো করতে পারতাম। এটা বোঝা মাস্টার বাবুদের উচিত ছিল। আমাকে একবার ক্লাস 8-এ প্রমোশন দিয়ে আমার লাইফের একটা চান্স এরা দিলেন না। আদু ভাইয়ের কণ্ঠ রোধ হয়ে এলো। তিনি খানিক থেমে ধুতির খুঁটে নাক চোখ মুছে নিলেন। দেখলাম শ্রোতৃগণের অনেকের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। গলা পরিষ্কার করে আদু ভাই আবার শুরু করলেন। আমি কখনো এত সব কথা বলিনি, আজও বলতাম না। বললাম শুধু এই জন্য যে আমার বড় ছেলে এবার ক্লাস 7-এ প্রমোশন পেয়েছে। সেও এই স্কুলেই পড়তো। এই স্কুলের শিক্ষকদের বিবেচনায় আমার আস্থা নেই বলেই আমি কতবারই আমার ছেলেকে অন্য স্কুলে ট্রান্সফার করে দিয়েছিলাম। যথা সময়ে এই সতর্কতা অবলম্বন না করলে আজ আমাকে কি অপমানের মুখে পড়তে হতো তা আপনারাই বিচার করুন। আদু ভাইয়ের শরীর কাঁটা দিয়ে উঠল। তিনি গলায় দৃঢ়তা এনে আবার বলতে শুরু করলেন, কিন্তু আমি সত্যকে জয়যুক্ত করবই। আমি একদিন ক্লাস 8-এ। এই সময় স্কুলের দারোয়ান এসে সভা ভেঙে দিল। আমি আদু ভাইয়ের দৃষ্টি এড়িয়ে চুপে চুপে সরে পড়লাম। তারপর যেমন হয়ে থাকে, সংসার সাগরের প্রবল স্রোতে কে কোথায় ভেসে গেলাম কেউ জানলাম না। আমি সেবার বিএ পরীক্ষা দেব, খুব মন দিয়ে পড়ছিলাম। হঠাৎ লাল লেফাফার এক পত্র পেলাম। কারো বিয়ের নিমন্ত্রণ পত্র হবে বলে মনে করে খুললাম। ঝরঝরে তকতকে সোনালি হরফে ছাপা পত্র। পত্রলেখক আদু ভাই। তিনি লিখেছেন তিনি সেবার ক্লাস 7 থেকে ক্লাস 8-এ প্রমোশন পেয়েছেন বলে বন্ধু বান্ধবদের জন্য কিছু ডাল ভাতের ব্যবস্থা করেছেন। দেখলাম তারিখ অনেক আগেই চলে গিয়েছে। বাড়ি ঘুরে এসেছে বলে পত্র দেরিতে পেয়েছি। ছাপা চিঠির সঙ্গে হাতের লেখা একটি পত্র। আদু ভাইয়ের পুত্র লিখেছে, বাবার খুব অসুখ, আপনাকে দেখবেন তার শেষ স্বাদ। পড়াশোনা ফেলে ছুটে গেলাম আদু ভাইকে দেখতে। এই 4 বছর তার কোনো খবর নেইনি বলে লজ্জা অনুতাপে ছোট হয়ে যাচ্ছিলাম। ছেলে কেঁদে বলল, বাবা মারা গিয়েছেন। প্রমোশনের জন্য তিনি এবার দিন রাত এমন পড়াশোনা শুরু করেছিলেন যে শয্যা নিলেন তবু পড়া ছাড়লেন না। আমরা সবাই তার জীবন সম্বন্ধে ভয় পেলাম। পাড়া শুদ্ধ লোক গিয়ে হেডমাস্টারকে ধরায় তিনি স্বয়ং এসে বাবাকে প্রমোশনের আশ্বাস দিলেন। বাবা অসুখ নিয়েই পালকি চড়ে স্কুলে গিয়ে শুয়ে শুয়ে পরীক্ষা দিলেন। আগের কথা মতো তাকে প্রমোশন দেওয়া হলো। তিনি তার প্রমোশন উৎসব উদযাপন করবার জন্য আমাকে হুকুম দিলেন। কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে তার লিস্টও তিনি নিজ হাতে করে দিলেন। কিন্তু সেই উৎসবে যারা যোগ দিতে এলেন তারা সবাই তার জানাজা পড়ে বাড়ি ফিরলেন। আমি চোখের পানি মুছে কবরের কাছে যেতে চাইলাম। ছেলে আমাকে গোরস্থানে নিয়ে গেল। দেখলাম আদু ভাইয়ের কবরে খোদাই করা মার্বেল পাথরের ট্যাবলেটে লেখা রয়েছে, Here sleeps Adu Mia, who was promoted from class 7 to class 8. ছেলে বলল, বাবার শেষ ইচ্ছা মতোই ও ব্যবস্থা করা হয়েছে। শুনছিলেন কথা সাহিত্যিক আবুল মনসুর আহমদ রচিত গ্রন্থ আসমানি পর্দা থেকে প্রাপ্ত একটি বিখ্যাত গল্প আদু ভাই। পাঠে ছিলাম
আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদেরকে প্রতিনিয়ত কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।